সেন্সরশিপের ভবিষ্যৎ কি? স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ? একটি চলচ্চিত্র কেন সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ে? কিভাবে রানা প্লাজা, শনিবার বিকেল, মেকআপ কিংবা মর থ্যাঙ্গারির মতো চলচ্চিত্রগুলো দীর্ঘ সময় ধরে মুক্তির মিছিলে অপেক্ষা করছে? কিন্তু আজকে প্রশ্ন আরো বড়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে কি একই ঘটনা ঘটে? উত্তর হলো হ্যাঁ, ঘটে। চলুন এবার পৃথিবীর বিভিন্ন দেশের সেন্সরশিপের বাস্তবতা একটু দেখে নেওয়া যাক। হলিউডে কি সিনেমা নিষিদ্ধ হয়? অনেকের ধারণা যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র নির্মাতারা সম্পূর্ণ স্বাধীন। বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। যুক্তরাষ্ট্রের সরকার সাধারণত চলচ্চিত্র নিষিদ্ধ করে না। সেখানে মূলত রেটিং সিস্টেম চালু রয়েছে। অর্থাৎ ছবিটি কোন বয়সের দর্শকের জন্য উপযুক্ত সেটি নির্ধারণ করে দেয়া হয়। তবে এর মানে এই নয় যে বিতর্ক নেই। বিতর্ক আছে। এ ক্লকওয়ার্ক অরেঞ্জ 1971 পরিচালক স্ট্যানলি কুব্রিকের এই চলচ্চিত্রটি মুক্তির পর সহিংসতা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। This would sharpen you up and make you ready for a bit of the old ultra-violence. যুক্তরাজ্যে ছবিটি নিয়ে এত সমালোচনা হয় যে কুব্রিক নিজেই বহু বছর সেখানে ছবিটির প্রদর্শন বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। অর্থাৎ পরিচালক নিজেই ছবিটি প্রদর্শন করতে নিষেধ করেছিলেন। আজকে কিন্তু একই চলচ্চিত্রকে বিশ্বের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা দেয়া হয়েছে। ইতিহাস কখনো কখনো সময়ের সঙ্গে নিজেই বদলে ফেলে সবকিছু। এরপর ধরা যেতে পারে দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট 1988। All I'm saying is that change will happen with love. It's against the way the world is. And killing or loving, it's all the same. মার্টিন স্করসেজি পরিচালিত এই চলচ্চিত্রটি যীশু খ্রিস্টকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছিল। ফলে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদের মুখে পড়েছিল এই চলচ্চিত্রটি। কিছু দেশে ছবিটি সম্পূর্ণ নিষিদ্ধ করে ফেলা হয়, কিছু দেশে সীমিতভাবে মুক্তি দেয়া হয়। এটি দেখিয়ে দেয় ধর্মীয় সংবেদনশীলতা চলচ্চিত্রের ক্ষেত্রে কত বড় একটি বিষয়। দ্য ইন্টারভিউ 2014 সালের একটি কমেডি চলচ্চিত্র, কিন্তু গল্পের কেন্দ্রে ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। Please remember, Kim Jong-un is a master manipulator. I have a gift for you. This dog is killing me with cuteness. It's a crazy cute. ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা তৈরি হয়। একটি চলচ্চিত্র, সেটি আন্তর্জাতিক কূটনীতির অস্থিরতার জন্ম দিয়েছিল। সাইবার হামলার হুমকি, এই সবকিছু মিলিয়ে এটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, এটি ছিল আন্তর্জাতিক রাজনীতির আলোচনার একটা বিষয়। চীনের সেন্সরশিপের কথা যদি বলি, সবচেয়ে কঠোর ব্যবস্থাগুলোর একটি বিদ্যমান রয়েছে চীনে। চীনের চলচ্চিত্র শিল্প বিশ্বের অন্যতম বড় একটা বাজার, কিন্তু সেখানে সরকার চলচ্চিত্রের বিষয়বস্তুর উপর সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। যেসব বিষয় সাধারণত আপত্তির মুখে পড়ে সেগুলোর মধ্যে রয়েছে যেমন সরকারের যদি কোনো সমালোচনা থাকে, তিব্বত বা তাইওয়ান ইস্যু, গণতান্ত্রিক কোনো আন্দোলন, অতি প্রাকৃতিক বা কুসংস্কার ভিত্তিক কিছু উপস্থাপনা, এছাড়া অতিরিক্ত সহিংসতা। অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাও চীনে মুক্তির জন্য নিজেদের ছবির কিছু অংশ পরিবর্ধন করতে বাধ্য হন, না হলে সেখানে ছবি মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ চীনে একটা বিশাল বাজার আছে, সেই বাজারটা আসলে কেউ হারাতে চায় না। পাকিস্তানের সেন্সরশিপের কথা যদি বলি, তাহলে পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসও যেমন পুরনো, সেখানে সেন্সরশিপেরও দীর্ঘ একটা ইতিহাস রয়েছে। ভারত পাকিস্তান সম্পর্ক বিষয়ক বা সামরিক বাহিনী বা রাজনৈতিক সমালোচনা, এসব নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রায়শই কঠোর সিদ্ধান্তের মুখোমুখি হয়েছে। একসময় ভারতে নির্মিত বহু চলচ্চিত্র পাকিস্তানে মুক্তির অনুমতি পায়নি। ইনফ্যাক্ট এখনো বেশ চলচ্চিত্র সেখানে মুক্তির অনুমতি পায় না। আবার একই দৃশ্য ভারতের বেলাতেও প্রযোজ্য। সেখানেও পাকিস্তানের চলচ্চিত্র মুক্তি নেই বললেই চলে। নিজেদের দেশে নানান জটিলতার মধ্যে তারা আবদ্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের বাস্তবতা একটু ভিন্ন। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতি, সংবেদনশীলতা, ধর্মীয় অনুভূতি, এই বিষয়গুলিকে খুব কঠোরভাবে সেখানে এগুলি খুব মেনটেন করা হয় এবং খুব গুরুত্ব দেওয়া হয়। কিছু দেশে প্রেমের দৃশ্য, যৌনতা, সমকামিতা, অতিরিক্ত সহিংসতা
কিংবা ধর্মীয় বিতর্কিত বিষয় থাকলে সেই ছবি কখনো মুক্তি পায় না। তবে এটাও সত্য, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে সৌদি আরবের সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি লিবারেল বা উন্মুক্ত হয়েছে বলা যেতে পারে। তাহলে বিশ্বের সবচেয়ে সফল পদ্ধতি কোনটি আসলে? বর্তমানে অনেক বিশেষজ্ঞ মনে করেন সেন্সর নয়, সার্টিফিকেশনই হচ্ছে আসলে চলচ্চিত্রের ভবিষ্যৎ। অর্থাৎ সরকার বলবে না এই সিনেমা কেউ দেখতে পারবে না, বরং বলবে এই সিনেমাটি কারা দেখতে পারবে, 18 বছরের নিচে দেখা উচিত কিনা। এই পদ্ধতিটি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ উন্নত বিশ্বের প্রায় সব দেশেই এই পদ্ধতিটাই গ্রহণ করেছে এবং এভাবেই চলছে সেখানে। এতে প্রাপ্তবয়স্ক দর্শক নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, তারাই আসলে নির্ধারণ করেন যে এই ছবিটি দেখবেন কি দেখবেন না। একইভাবে বাংলাদেশেও নতুন করে সার্টিফিকেশন ব্যবস্থার প্রচলন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ধীরে ধীরে সেই দিকে এগুচ্ছে। যেমন 2023 সালে বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের প্রণয়নের মাধ্যমে আমাদের যে সেন্সর ব্যবস্থা ছিল সেটি বয়স ভিত্তিক সার্টিফিকেশনকে বেশি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এখনো এটা খাতা কলমে সেভাবে এটার প্রয়োগ এখনো আমরা দেখছি না, তবে হয়তো অদূর ভবিষ্যতে এই গ্রেডেশন পদ্ধতি যেটি আমাদের যেতে হবে। বিশ্ব চলচ্চিত্র বা মুক্ত চলচ্চিত্রের কথা যদি আমরা বলি তাহলে আসলে গ্রেডেশনের বিকল্প নেই, কারণ এখানে আপনি আমি নির্ধারণ করে দেব না এই চলচ্চিত্রটি কে দেখবে কে দেখবে না, বরঞ্চ আপনি আমি এটা নির্ধারণ করতে পারবো যে এই চলচ্চিত্রটি কাদের দেখা উচিত। অর্থাৎ একটা গ্রেডেশন করে দেয়া, এবং তারপর সেই মানুষ, প্রাপ্তবয়স্ক সেই মানুষ, তিনি সিদ্ধান্ত নেবেন যে এই ছবিটি তিনি দেখবেন কি দেখবেন না। তবে ছবির দরজা বন্ধ করা যাবে না। একদিকে শিশু ও কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটা তুলনামূলক আধুনিক ও স্বচ্ছ কাঠামো এদেশে তৈরি করতে হবে। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করেন শুধু আইনের নাম পরিবর্তন করলে হবে না, বাস্তবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কতটা স্বচ্ছ হচ্ছে, কতটা স্বাধীন হচ্ছে, কতটা ধারাবাহিক হবে, সেটি আসলে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে আমাদের। এখন আসি সবচেয়ে কঠিন প্রশ্নে। ধরুন একটি সিনেমা ঘৃণা ছড়াচ্ছে অথবা সহিংসতাকে উস্কে দিচ্ছে, তখন কি সরকার চুপ থাকবে? অনেক বড় প্রশ্ন। আবার ধরুন একজন পরিচালক সমাজের এমন একটি বাস্তবতা তুলে ধরেছেন যা অস্বস্তিকর হলেও সত্য। মাঝে মাঝে সত্য অবশ্য অস্বস্তিকর হয়, এটা মাঝে মাঝে না, বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু এটা সত্য। তিনি যেটা তুলে ধরেছেন সেটা সত্য, কিন্তু সমাজে এটা আসলে একটা অস্বস্তি তৈরি করেছে। সেই ছবি কি বন্ধ করে দেওয়া উচিত হবে বা বন্ধ করে দেওয়া উচিত? এই দুই প্রশ্নের উত্তর একেবারেই সহজ নয়। এর পক্ষে এবং বিপক্ষে হাজারো যুক্তি দাঁড় করানো যায়। তাই বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে এখন চেষ্টা করা হচ্ছে নিয়ন্ত্রণ ও স্বাধীনতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে বের করা। একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে আমাদের তাহলে ভূমিকাটা কি হবে? আমরা যারা সিনেমা দেখি আমাদেরও দায়িত্ব আছে। কোনো চলচ্চিত্র নিয়ে কোনো একটি মত গঠনের আগে অবশ্যই সেই চলচ্চিত্রটি দেখা উচিত। শুধু গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা বিতর্কের উপর একটা ছবিকে বাজ বিচার করে ফেলা, এটি একেবারেই আসলে চলচ্চিত্র প্রেমী হিসেবে আপনার আমার সমীচীন নয়। কারণ একটা সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সেই বিষয়টা সম্পর্কে জানতে হয়। তেমনি কোনো একটি চলচ্চিত্রকে ডিফাইন করার আগে সেই ছবিটি আপনার দেখা উচিত নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় আপনিও ভেসে যাবেন, এই বিষয়ে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। একটি চলচ্চিত্র ভালো লাগতেই হবে এমনও কোনো কথা নেই, কিন্তু সেটি দেখার সুযোগ থাকা উচিত কিনা এটাই হচ্ছে প্রশ্ন। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি, কারণ চলচ্চিত্র শুধু বিনোদন নয়, কখনোই সেটি ছিল না। চলচ্চিত্রের জন্মের ইতিহাস থেকে এখন পর্যন্ত চলচ্চিত্র শুধু বিনোদন এটা কখনোই ছিল না। এটি একটি সময়ের দলিল হয়ে বারবার আমাদের সামনে এসেছে, একটি সমাজের প্রতিচ্ছবি হয়ে এসেছে, একটি জাতির স্মৃতি হয়ে আমাদের সামনে এসেছে। আজ যেটিকে বিতর্কিত বলা হচ্ছে, হয়তো 20 বছর পর সেটি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে উঠবে। সুতরাং কোনো কিছু আটকে রাখার মধ্যে কোনো সমাধান নেই। আমরা জানার চেষ্টা করেছি কিভাবে সেন্সর বোর্ডের জন্ম হয়েছে, কেন চলচ্চিত্র আটকে যায়, বাংলাদেশের যে আলোচিত সেন্সর বিতর্ক, সেই বিতর্কগুলো কি ছিল, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, যে শুধু বাংলাদেশ নয় বিশ্বের আরও যে সকল দেশ আছে সেই সব দেশে আসলে সেন্সরের যে কাঁচি, সেই কাঁচির ধার কতটুকু লেগেছে, এই সব কিছু। এবং চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে চলমান যে বিতর্ক রয়েছে সেখানেও আমরা খানিকটা কথা বলার চেষ্টা করেছি। সিনেমা কেবল পর্দায় চলা কিছু দৃশ্য নয়, এটি মানুষের অনুভূতি, ইতিহাস, প্রতিবাদ, ভালোবাসা, স্বপ্ন এবং কখনো কখনো সত্য বলার সবচাইতে শক্তিশালী মাধ্যম। তাই সেন্সরশিপ নিয়ে আলোচনা কখনোই শেষ হবে না, কারণ এই বিতর্কের এক পাশে আছে রাষ্ট্রের দায়িত্ব আর অন্য পাশে আছে শিল্পের স্বাধীনতা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই
আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের মতো আমাদের এই পডকাস্ট শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। একটি চলচ্চিত্র নিষিদ্ধ হওয়া উচিত নাকি বয়স ভিত্তিক রেটিং দিলেই যথেষ্ট? আপনাদের মতামত কি হতে পারে আমাদের পরবর্তী পডকাস্টের বিষয়, সেটিও আমি জানতে চাই আপনাদের কাছ থেকে। কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।